স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীর মানুষ। ফিলিং স্টেশনে জ্বালানির জন্য লেগে থাকছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। একই অবস্থা বাসাবাড়িতে, অনেক বাসায় বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। পিছনে যে গাড়ির যে দীর্ঘ লাইন দেখছেন, এটি কোনো পার্কিংয়ের জায়গা নয়, মূলত গ্যাস নিতে আসা গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা এভাবেই লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছে সাধারণ যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলো। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীর ৭ রাস্তা এলাকা, গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কিন্তু মিলছে না প্রয়োজন মতো জ্বালানি। কখন পাওয়া যাবে গ্যাস জানেন না চালকরা। সময় যত গড়ায় ততই দীর্ঘ হয় লাইন। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস মিললেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন চালকরা। ফলে মাঝে মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন চালক ও পাম্পের লোকজন। গ্যাস সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত চালকরা। পর্যাপ্ত জ্বালানির অভাবে পরিবার পরিজন নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে জানান অনেকে। জমা উঠে দুইবার গ্যাসের লাইন ধরছি, 100 টাকা 80 টাকার গ্যাস, এদের দুই টিপ মারমু, আবার গ্যাসের লাইন ধরতে, আবার 2 টিপ মারি, আবার গ্যাসের লাইন ধরে। এইভাবে আমরা কিভাবে চলুন? ঘন্টার পর ঘন্টা বসে আগে একটা থেকে এই সময় বাজে কটা দেন, বাজে হলো প্রায় 5টা, তাহলে 4 ঘন্টা এনতি আমার গেল গা। তাহলে আমি জমার প্রমুখ থেকে আর নিজের খাওয়ার টাকা বাইর করতে এখন এলএনজি টার্মিনাল নষ্টও হয়ে থাকে, কয়দিন লাগে ঠিক করতে। দাম বাড়াইলে ভাই বাড়াইয়া ফেলেন। আমার কথা কি, এত মানুষকে কষ্ট দেওয়ার কিছু নাই। একে গ্যাস নেই, এর মধ্যে আবার আপনি 6টা থেকে 9টা পর্যন্ত বন্ধ রাখেন। ফাইজলামির একটা তো লিমিট আছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এই অবস্থায় গ্রাহকদের সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে তো এই সমস্যা। মনে করেন কালকে গেছে সকাল 6টা বাজে গ্যাস, আসছে রাত 1টা পরে 1:30টার দিকে। দেখেন মাথাটা পুরো নষ্ট হয়ে যায়। এই কাস্টমার এসে কথা বলে, সে এসে কথা বলে। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে গ্যাস নেই লেখা টানিয়ে রেখেছে, ফলে অলস সময় পার করছেন কর্মীরা। 3-4 দিন আগের থেকেই কোনো গ্যাস নেই, দিনও নাই রাত্রও নাই, সবাই তো বসে রয়েছে, অনেক কোম্পানিরও লস। এদিকে বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রামপুরা সহ অনেক এলাকায় জ্বলছে না চুলা। গ্যাস না থাকায় অনেকে কাঠ পুড়িয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। আমাদের অনেক কষ্ট, চুলায় গ্যাস থাকে না, রাতের 12টা 1টা বাজেও গ্যাস আসে না। ভোর 5টা বাজে গ্যাস চলে যায়, আর 1টার পরে চুলা ধরে, তা মনে করেন গ্যাস আসে না, অল্প অল্প আসে। গ্যাসের চুলা আছে, তবে গ্যাস নেই। যেহেতু গ্যাস নাই, সেক্ষেত্রে পরিবারগুলো কিভাবে তারা তাদের দৈনন্দিন যে রান্নাবাড়া, সেই রান্নাবাড়া চালাচ্ছে যদি একটু দেখাতে চাচ্ছি। আমার এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটিতে দুই পাশে 2টি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এইদিকে একটি সিলিন্ডার এবং আরেকটু যদি আমি একটা পাশ ঘুরিয়ে দেখাতে চাই, এই পাশেও একটি সিলিন্ডার। এতে একদিকে গ্যাস না থাকার কারণে অনেকটা বাধ্য হয়েই কিন্তু তারা এই সিলিন্ডার ব্যবহার করছে। বাধ্য হয়েই তো করছি, খাইয়া তো বাঁচতে হবে নাকি। গ্যাস বিলও দিতে হয়, আবার সিলিন্ডারও মাসে 2000 টাকা, এটাও লাগে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। জ্বালানি বিভাগের হিসাবে সম্প্রতি সরবরাহ কমিয়ে দাঁড়িয়েছে 203 কোটি ঘনফুটে, ফলে ঘাটতি 177 কোটি ঘনফুট। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিল করায় এর কড়া সমালোচনা করছেন জনস্বাস্থ্যবিদরা। তাদের মতে কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তা সংশোধন করা যেত। পুরো কাঠামো প্রত্যাহারের প্রয়োজন ছিল না। ওষুধ শিল্প মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, দেশীয় কোম্পানিকে ক্ষতির হাত থেকে রক্ষায় এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। দেশের মানুষের চিকিৎসা সেবার প্রায় 70% ব্যয় হয় রোগীর নিজের পকেট থেকে, আর এর অধিকাংশই চলে যায় ওষুধ কিনতে। ওষুধ কেনার এই বাড়তি চাপ কমাতে 1994 সালে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা ধরনের রোগের জন্য অত্যাবশ্যকীয় 117টি ওষুধের দাম নির্ধারণ করে সরকার। পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে আরও কিছু ওষুধ যোগ করে মোট 295টি ওষুধের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু
বর্তমান সরকার এসে সেই তালিকাটি বাতিল করে দেয়। এরপর থেকেই এর পক্ষে ও বিপক্ষে নানান মত দিচ্ছেন জনস্বাস্থ্যবিদ, ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং ওষুধ মালিক সমিতি সহ সংশ্লিষ্টরা। আর এই সিদ্ধান্ত অবাক করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্য বিবেচনার চেয়ে বাণিজ্যিক স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে কি না সে প্রশ্ন তোলেন তারা। অনেকগুলো ওষুধের নতুন ওষুধ তৈরি হয়েছে এবং মানুষের স্বাস্থ্যের যে বাংলাদেশে মানুষের স্বাস্থ্যের সমস্যাও কিন্তু অনেক নতুন নতুন হয়েছে, যেমন আমাদের অসংক্রামক ব্যাধি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডায়ালাইসিস, এইগুলো ঔষধ আমাদের সারা জীবন খেতে হয়, যাতে একবার হয়ে যায় সেই ওষুধগুলো অবশ্যই অত্যাবশ্যকীয় তালিকায় ঢোকানো উচিত। তার মতে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংকুচিত হলে মেধাস্বত্বের মূল্য দিতে হবে। বিপরীতে ওষুধ শিল্প মালিক সমিতি বলছে কোনো প্রতিষ্ঠান মুনাফা না রেখে দীর্ঘদিন পণ্য উৎপাদন করতে পারে না। এখন যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আমাদের দর কষাকষির সুযোগ অনেক কমে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমাদের ওষুধ শিল্পটাকেও অন্যান্য শিল্পের পাশাপাশি একটা বিপদে ফেলতে যাচ্ছে, তাদের উপর নির্ভরশীল করতে যাচ্ছে, সেই ফাঁদে কিন্তু আমরা পা দিলাম। আমরা ওই ফাঁদে পড়বো কেন? এটা পড়ার তো কোনো কারণ নাই, সেটা তো ইট ইজ গভর্ন বাই দ্য ল। আমরা এখন পেটেন্টের বাইরে আছি, আমরা তখন পেটেন্ট আইনের আওতায় আসবো, এই তো ডিফারেন্সটা হবে। সমস্যার সমাধানে সরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে বলে মন্তব্য তাদের। এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড তারাই সরকারকে বিনামূল্যে বা একটা নির্ধারিত মূল্যে তারা সরকারকে ওষুধ সরবরাহ করবে, তারা কারখানা করবে এবং কারখানা করার সিদ্ধান্ত তো হয়ে আছে, কারখানা তৈরি করুক, তার আগ পর্যন্ত সাশ্রয় মূল্যে তারা এখান থেকে নেবে। এই যে এসেনশিয়াল প্রোডাক্টের লিস্ট, এটাও তো টাইম টু টাইম আইন অনুযায়ী এটা রিভিউ হওয়ার কথা, তো রিভিউ হবে। এখন রিভিউ হয়ে যে প্রোডাক্টটা ওই লিস্টে যাবে, এটা তো গভর্নমেন্টের ফার্মোস্ট দায়িত্ব ওই প্রোডাক্টগুলোকে অ্যাভেলেবল করা। প্রাইস তো সেকেন্ডারি, ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাভেলেবল। এখন গভর্নমেন্ট অ্যাভেলেবল করার সময় তার নিজস্ব ফ্যাক্টরি আছে, সেখানে তৈরি করতে পারে, অথবা কোম্পানিগুলোর কাছ থেকে কিনতে পারে। ইটস আপ টু গভর্নমেন্ট। জনস্বাস্থ্যবিদদের মতে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত চিকিৎসা ব্যয় কমানো। দেশের সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা এবং ওষুধ শিল্পের উন্নয়ন, এই দুই দিক বিবেচনা করেই ওষুধের নতুন করে দাম নির্ধারণের দাবি সাধারণ মানুষের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পান। আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা জিয়ার হাত ধরে সুদৃঢ় সাংগঠনিক কাঠামো ও জনপ্রিয়তার শেকড়ে পৌঁছায়। বিএনপির সাবেক চেয়ারপারসন এবং খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছর ৩০শে ডিসেম্বর মারা যান। তার জানাজায় লাখো মানুষ অংশ নেন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে বিদায় জানায় দেশের মানুষ। আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাকুন্দিয়া, কটিয়াদি ও জেলা শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব নেওয়ার পর প্রথম কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে চলছে উৎসবের আমেজ। সরকার প্রধানের আগমন ঘিরে কিশোরগঞ্জ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনার। আশা করি যে ব্যাপক একটা উন্নয়ন হবে কিশোরগঞ্জের। আমরা দীর্ঘদিনের অবহেলা থেকে আমরা মুক্তি পাবো। এর আগে তো আর এই এলাকায় কোনো প্রধানমন্ত্রী বা কোনো আগেও ছিল, রাষ্ট্রপতিও ছিল, কিন্তু এই মাঠে কিন্তু এভাবে কোনোদিন কিন্তু আসে নাই। প্রধানমন্ত্রী আসাতে আমরা আসলে খুব ভালো লাগতেছে। খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পাবো। আমরা কিশোরগঞ্জবাসী এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। রোববার সকালে ঢাকা থেকে সড়ক পথে পাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশব্যাপী জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করবেন। পরে কিশোরগঞ্জ পৌরসভার পুরানো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। এই ব্রহ্মপুত্র নদে
মাননীয় প্রধানমন্ত্রী এখানে পণা অবমুক্ত করবেন। আমাদের নেতা কর্মীদের মধ্যে আনন্দ উৎসল একটা পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মানে প্রস্তুতি চলছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত। এছাড়া ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে কয়েকটি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশনায়ক তারেক রহমান কিশোরগঞ্জ পদার্পণ উপলক্ষে আমরা নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি, আসলে তা ঈদের আনন্দের মতো। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জবাসী এখন নতুন এক সম্ভাবনার স্বপ্ন দেখছেন। দীপ্ত, বার্তাকক্ষ। জীবিকার তাগিদে দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন নিষ্কাশন নালায় নেমে চরম স্বাস্থ্য ঝুঁকিতে কাজ করছেন স্থানীয় কর্মজীবী নারীরা। খনি থেকে প্রবাহিত কালো দুর্গন্ধযুক্ত বর্জ্য পানিতে নেমে প্রতিদিন সংগ্রহ করছেন কয়লা ডাস্ট। দীর্ঘক্ষণ এই দূষিত পানির সংস্পর্শে থাকায় তাদের অনেকের শরীরে দেখা দিয়েছে নানা ধরনের চর্মরোগ। পার্বতীপুরের কয়লা খনির যে পাশ দিয়ে প্রবাহিত ডাস্ট যুক্ত পানি যে প্রবাহিত হয়, সেই পানিতে তারা মাছ ধরার মতন করে যে কয়লা তুলছেন, এটি হচ্ছে দিনাজপুর পার্বতীপুর এর যে কয়লা খনি, ঠিক তার আশেপাশের সাহাপাড়া, দুর্গাপাড়া, কালুপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় 8 থেকে 7টি দল রয়েছে, যারা প্রতি সপ্তাহে একদিন করে এই কয়লাযুক্ত পানি যে প্রবাহিত হয় সেই পানি থেকে কয়লা তোলার সুযোগ পান। তবে এই দীর্ঘক্ষণ কয়লা সংগ্রহ করার কাজে থাকার কারণে অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে। ওখানে যখন যায় সমস্ত দিন কয়লা তুলি, তখন হাত পা ফোসা হয়ে যায়। হওয়া যাওয়ার পর পায়ে ঘা হয়, হাতে ঘা হয়। স্বামী নাই, সন্তান নাই, কি করিয়ে চলবে? বাসায় ওই যে হাত পা অঙ্কে করে, সেদিন হাঁটতে পারে না, রক্ত বাড়ায়, বয়দান পানি নোয়, আসিয়া আইতোতে গাও ধুইবে, ডিরুলের পানি দিয়ে গাও ধোয়। আমার ছেলে মেয়ে তো নাই, 8 গুণ 10 গুণ করে কারো খাওয়াইয়ে তামাতে এইটা দিয়ে তো বা পোষায় না। পোষায় এই যে ময়লা পানি যাচ্ছে, যে পায়ে যে ঘাও হয়, হাঁটতে পারিনি। তারা বলছে যে যেহেতু আমরা এই একটি জীবনের ঝুঁকি নিয়ে, অর্থাৎ দারিদ্রতার সাথে যুদ্ধ করে এই কয়লাযুক্ত পানি থেকে ডাস্ট সংগ্রহ করে তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, তারা একটি নিরাপদ কর্মসংস্থানের সুযোগ চান। তারা বলছেন যে সরকারের বিভিন্ন যে উপকারভোগী কর্মসূচি চালু করা হয়েছে, সেই কর্মসূচিতে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা এই বড় ধরনের যে ঝুঁকি নিয়ে তারা যে কাজগুলা করছে সে কাজ থেকে বেরিয়ে আসতে পারবে এবং একটা নিরাপদ জীবন পাবে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের নৌ অবরোধ ও নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর পরই শুক্রবার বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয় অপরিশোধিত জ্বালানি তেল এবং গ্যাসের দাম। ওয়াশিংটন তেহরানের পাল্টাপাল্টি অবস্থানে হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তায় জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কাও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতা ইতিমধ্যেই অকার্যকর হিসেবে প্রমাণ হয়েছে। পাল্টাপাল্টি হুমকিতে হরমুজ প্রণালী নিয়েও অনিশ্চয়তার পাল্লা ভারী হচ্ছে। এতে করে তীব্র থেকে তীব্রতর হচ্ছে বৈশ্বিক জ্বালানি সংকট, ধুঁকছে খোদ যুক্তরাষ্ট্র। ফলে আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ব্যাপক চাপের মুখে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে জনগণের আস্থা ফিরে পেতে মরিয়া ট্রাম্প প্রশাসন। কখনো বলছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ওয়াশিংটনের হাতে, আবার পরক্ষণেই এই নৌপথ পুনরায় খুলে না দিলে ইরানের বন্দরগুলোর উপর অনির্দিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিচ্ছে। এছাড়া বিশ্ব থেকে তেহরানের অর্থনীতি পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যা আগে কখনোই দেখা যায়নি বলে হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এসব হুমকি ধামকির পরও অটুট ইরান। যতক্ষণ পর্যন্ত নৌ অবরোধ তুলে না নেওয়া সহ ওয়াশিংটন সব শর্ত মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এমন উত্তেজনার মধ্যে মার্কিন অর্থমন্ত্রীর হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারকে নতুন করে অস্থিরতায় ফেলেছে। শুক্রবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে প্রায় $90 দাঁড়িয়েছে। গ্যাসের দামও ঊর্ধ্বমুখী।
চড়া দামে নাজেহাল অবস্থার মধ্যে বিশ্বে জ্বালানির মজুত সংকটের খবর নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে, যা বৈশ্বিক জ্বালানি মোকাবিলাকে আরও কঠিন করে তুলতে পারে। সৌদি আরব তথা বিশ্বের বৃহত্তম জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান আরামকোর তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর 2.6 বিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত হয়েছে পুরো বিশ্ব, যা 1979 সালের ইরানের বিপ্লবের পর থেকে মোট সরবরাহের হিসেব অনুযায়ী সবচেয়ে বড় সংকট। এছাড়া যুক্তরাষ্ট্রের রিজার্ভে অপরিশোধিত তেলের মজুতও 1983 সালের জানুয়ারির পর সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বে জ্বালানি চাহিদা মেটাতে দৈনিক সরবরাহের ঘাটতি এখন 5 মিলিয়ন ব্যারেল। যদিও আরামকোর তথ্য বলছে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন 11 মিলিয়ন ব্যারেল সরবরাহ হারাচ্ছে গোটা বিশ্ব। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবার খেলার খবর। ডারউইন টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে 426 রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। এতে 228 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 22 রান। 6 উইকেটে 351 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হাসান মাসুদ ও তাইজুল ইসলামকে দ্রুত আউট করে ক্যারিয়ারের 14তম বারের মতো ফাইফার নেন অজি পেসার জস হ্যাজেলউড। অপর প্রান্তে ক্যারিয়ারের 10ম বারের মতো অর্ধশতক হাঁকান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত 65 রানে ফেরেন তিনি। শেষ পর্যন্ত 426 রানে থামে টাইগারদের প্রথম ইনিংস। স্বাগতিকরা প্রথম ইনিংসে অল আউট হয় 198 রানে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।